মন্ত্রিপরিষদ বিভাগে বাজেট সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 9:30টায় সচিবালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রয়োদশ সংসদ নির্বাচন পরবর্তী বিএনপি সরকারের প্রথম এই বাজেট সংসদে আগামী 11 জুন বৃহস্পতিবার উপস্থাপন হবে। সাম্প্রতিক বৈশ্বিক এবং অভ্যন্তরীণ পরিস্থিতি বিবেচনায় 2026-27 অর্থ বছরের বাজেট বিএনপি সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর অন্যান্য নির্ধারিত কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হল আইন শৃঙ্খলা ও জ্বালানি সংক্রান্ত আলাদা দুটি বৈঠক। মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত সবগুলো বৈঠকে উপস্থিত থাকবেন সরকার প্রধান। বিগত 3 বছর চামড়া রপ্তানি $1 বিলিয়ন আটকে আছে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি একথা জানান। চট্টগ্রাম 14 আসনের সংসদ সদস্য জসিম উদ্দিন আহমদের করা প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারে চামড়া শিল্প স্থানান্তরের কারণে চামড়া প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা আগের চেয়ে কমে গেছে। জানান, সিটি কর্পোরেশনে স্লটার হাউস নির্মাণ সহ সরকারের নানা উদ্যোগে চামড়া আহরণের পরিমাণ বাড়াতে সরকার উদ্যোগ নিয়েছে। উদ্যোগ যথাযথভাবে বাস্তবায়ন করা হলে চামড়া খাত থেকে $10 বিলিয়ন রপ্তানি সম্ভব। বিগত 3 বছর চামড়া রপ্তানি $1 বিলিয়ন আটকে আছে, 1.10 থেকে 1.15। মূলত হাজারীবাগ থেকে যখন চামড়া শিল্প স্থানান্তরিত হয় সাভারে, সেই স্থানান্তরের উদ্দেশ্যটা ঠিক ছিল, কিন্তু বাস্তবায়নটা ঠিক হয় নাই, ভালোভাবে হয় নাই, যে কারণে স্থানান্তরের প্রক্রিয়াতে অনেক সম্ভাবনাময় চামড়া শিল্প ওইখানেই ঝরে পড়ে। 130 বিলিয়নের আমদানি রপ্তানির অর্থনীতি এই দেশটি। এটির মধ্যে পিন পয়েন্ট করে বলা যে ঠিক অমুক প্রোডাক্টের মধ্যে অর্থ পাচার হচ্ছে, এটা বেশ জটিল একটা বিষয় এবং একটা গবেষণাধর্মী কাজ। মাননীয় স্পিকার, এই ব্যাপারে আমরা সচেতন আছি, আমরা স্টাডিও করছি। আসন্ন বাজেটে বাড়ছে ঋণ নির্ভরতা। ঘাটতি মেটাতে দেশি বিদেশি উৎস থেকে বড় অঙ্কের ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের। তবে অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংক খাত থেকে অতিরিক্ত ঋণ নিলে সুদের হার কমানোর সুযোগ সীমিত হবে, কমতে পারে বেসরকারি বিনিয়োগও। অন্যদিকে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়া হয়ে উঠতে পারে আরও কঠিন। তাই শুধু ঋণ নয়, রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার উপর জোর দিচ্ছেন তারা। শাহিনুল ইসলাম সাগরের বিশেষ প্রতিবেদন। খেলাপি ঋণ, রাজস্ব ঘাটতি আর ঋণ নির্ভর বাজেট দেশের অর্থনীতিতে যেন এক চিরচেনা চিত্র। এরই মধ্যে আসছে আগামী অর্থ বছরের বাজেট। নতুন সরকারের প্রথম বাজেটের লক্ষ্য উন্নয়ন ব্যয় ধরে রাখা, তবে বাড়ছে ঋণ নির্ভরতার চাপ। এক্ষেত্রে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থাগুলোর শর্ত সুপারিশও থাকছে আলোচনায়। যদি ধরে নেই যে টাকা ছাপিয়ে আমি অর্থায়ন করতে পারবো না, বা রিজার্ভে যে ডলারগুলো আছে সেটা খরচ করে আমি বাজেট ঘাটতি অর্থায়ন করবো না, তাহলে বিদেশি ঋণ কত আসতে পারে? এই বছরের টার্গেটে যেটা মানে অর্থ বছর 26-এর 80-85 হাজার কোটির মতো নেট ফাইন্যান্সিং টার্গেট ছিল। তাও এখানে কিছু বিশ্বব্যাংক থেকে, এডিবি থেকে অর্থ ছাড় পাওয়া গেছে বাজেট সাপোর্ট হিসাবে। IMF এর কিস্তি ছাড় হয়েছে। আগামীতে এগুলো হবে কি হবে না এই নিয়ে প্রচুর অনিশ্চয়তা আছে। প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রায় 2,35,000 কোটি টাকা। ঘাটতি মেটাতে বৈদেশিক উৎস থেকে 1,16,000 কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে 1,19,000 কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা সরকারের, যা জিডিপির 3.4%। অর্থনীতিবিদরা বলছেন, দেশীয় ব্যাংক ব্যবস্থা থেকে অতিরিক্ত ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সংকুচিত হতে পারে। এতে সুদের হার কমানোর সুযোগও সীমিত হয়ে পড়বে। আবার বৈশ্বিক বাস্তবতায় বিদেশি ঋণ পাওয়াও কঠিন হয়ে উঠছে। ব্যক্তি খাতে ঋণ দেওয়ার ক্ষেত্রে যে সুদের হার কমানোর কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক যতই চেষ্টা করুক না কেন, সরকার যদি মোটা অঙ্কের ঋণ আভ্যন্তরীণ বাজার থেকে নিতে থাকে, তাহলে তো ওই সুদের হার কমানো কারো পক্ষেই সম্ভব হবে না। আসন্ন বাজেটে শুধু ঋণের পরিমাণ বাড়ানো নয়, বরং রাজস্ব আহরণ বাড়ানো, খেলাপি ঋণ কমানো এবং ব্যয় ব্যবস্থাপনায় কঠোরতার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। করতে হয় এবং আমাদের ঘাটতি একটা থাকে বাজেটে, কিন্তু সেইটাকে একটা সীমানার মধ্যে আমার কিন্তু রাখতে হবে। না হলে এই ঋণ নির্ভরতা পরবর্তীতে ঋণ পরিষেবার ঝুঁকি সৃষ্টি করে। এবং আমরা অনেক দেশের ক্ষেত্রেই দেখেছি যে এই যে মধ্যমায়ের ফাঁদ বলা হয় যেটা,
সে মধ্যম আয়ের ফাঁদটা কিন্তু হলো ঋণ ফাঁদের সমার্থক। সেই সঙ্গে ধীরে ধীরে ঋণ নির্ভর বাজেটের চক্র থেকে বের হয়ে টেকসই অর্থনীতি গড়ার পরামর্শ দেন অর্থনীতিবিদরা। শাহিনুল ইসলাম সাগর, দেশ টিভি, ঢাকা। মেধা, ঐতিহ্য আর উদ্ভাবনের মেলবন্ধনে এবার এক নতুন দিগন্তে পা রাখছে দেশের অর্থনীতি। আসন্ন 2026-27 অর্থ বছরের বাজেটে প্রথমবারের মতো বিশেষ গুরুত্ব পেতে যাচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতি। বাজেটে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করেছে অর্থ মন্ত্রণালয়। মাকদুরা মিতির রিপোর্ট। যুগ যুগ ধরে বাংলার ঐতিহ্য আর সংস্কৃতি টিকিয়ে রেখেছে দেশের প্রান্তিক কারুশিল্পী, কামার, কুমোর ও তাঁতিরা। আধুনিক যুগে মেধা আর প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নিচ্ছেন তরুণ ডিজিটাল উদ্যোক্তারা। তবে দীর্ঘদিন ধরে এই বৃহৎ জনগোষ্ঠী রাষ্ট্রীয় অর্থনৈতিক পরিকল্পনার মূলধারার বাইরেই রয়ে গেছে। এবার বদলাতে যাচ্ছে সেই চিত্র। নতুন কর্মসংস্থান সৃষ্টি, অর্থনীতি বহুমুখীকরণ এবং বৈদেশিক মুদ্রায়ের নতুন উৎস খুঁজতে বিশ্বের অনেক দেশের মতো বাংলাদেশও এখন নজর দিচ্ছে ক্রিয়েটিভ ইকোনমি বা সৃজনশীল অর্থনীতির দিকে। জাতিসংঘ বলছে বর্তমানে বৈশ্বিক সৃজনশীল অর্থনীতির আকার $2 ট্রিলিয়ন বেশি। বিশ্বের প্রায় 5 কোটি মানুষের কর্মসংস্থান সরাসরি এ খাতের সঙ্গে যুক্ত। আসন্ন জাতীয় বাজেটে সৃষ্টিশীল জনগোষ্ঠীকে মূলধারার অর্থনীতিতে যুক্ত করতে বিশেষ ফ্রেমওয়ার্ক তৈরি করছে সরকার। 2026-27 অর্থ বছরে এই খাতের জন্য 100 থেকে 150 কোটি টাকার বিশেষ তহবিল গঠনেরও পরিকল্পনা করছে অর্থ মন্ত্রণালয়। সৃজনশীল অর্থনীতির ধারণাকে ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। এখন থেকে চেষ্টা করলে হয়তো কয়েক বছরের মধ্যে এটাকে আমরা একটা শক্তিশালী জায়গায় নিতে পারবো এবং আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটাকে, এই ক্রিয়েটিভ ইকোনমিকে আমরা এক্সপোর্টের গ্লোবাল মার্কেটে কিভাবে আরও বড়ভাবে কাজে লাগাতে পারি। তাহলে হয়তো ক্রিয়েটিভ ইকোনমির একটা বড় সাপোর্ট আমাদের বাংলাদেশ ইকোনমি মধ্যম মেয়াদে পেতে পারে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে ক্রিয়েটিভ ইকোনমি একটি বড় গেম চেঞ্জার হবে, এমন প্রত্যাশা বিশেষজ্ঞদের। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বিদ্যুতের নতুন দামের কারণে প্রতি মেট্রিক টন স্টিলের উৎপাদন ব্যয় প্রায় 1785 টাকা বাড়বে। এছাড়া অন্যান্য ভ্যাট, বন্দর চার্জ সহ অতিরিক্ত ব্যয় বেড়ে দাঁড়াবে 3560 টাকা। এমনটি দাবি করেছে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সংগঠনটি বলছে, ডিমান্ড চার্জ, পাওয়ার ফ্যাক্টর চার্জ সহ অন্যান্য চার্জের মাধ্যমে এই শিল্পের উপর অতিরিক্ত আর্থিক বোঝা চাপানো হচ্ছে, যা উদ্বেগজনক। বিদ্যুতের দাম বৃদ্ধির প্রেক্ষিতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এ সময় বিদ্যুতের দাম বৃদ্ধিতে উৎপাদন ব্যয় বাড়ায় স্টিল শিল্প হুমকির মুখে বলে দাবি করে সংগঠনটি। সভাপতি বলেন, বিদ্যুৎ খাতের কাঠামোগত অদক্ষতা, ক্যাপাসিটি চার্জ এবং নীতিগত সীমাবদ্ধতার আর্থিক বোঝা উৎপাদনশীল শিল্প খাতের উপর চাপিয়ে দেয়া কোনো টেকসই সমাধান নয়। দেশের শিল্প, কর্মসংস্থান, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির স্বার্থে বাংলাদেশ স্টিল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন এবং নীতি নির্ধারকদের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাচ্ছে যে বিদ্যুতের সাম্প্রতিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত অবিলম্বে পুনর্বিবেচনা করে পূর্ববর্তী মূল্যহার পুনর্বহাল করা হোক। আর প্রতি বছর ক্যাপাসিটি চার্জ দেওয়ার সমালোচনা করে সাধারণ সম্পাদক বলেন, ক্যাপাসিটি চার্জের বোঝা থেকে মুক্ত করতে হবে। পাশাপাশি কুইন্ট রেন্টালের চুক্তি নবায়ন না করে বিকল্প পথ দেখা উচিত। 2023-24 অর্থ বছরে যেটা আপনার 320 বিলিয়ন টাকা মানে 32,000 কোটি টাকা ছিল ক্যাপাসিটি চার্জ সরকার। সম্মিলিত ইসলামী ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার। এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন ডাচ বাংলা ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার, আর চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয়েছে সাউথ এশিয়া ক্রেডিট অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানির সাবেক এমডি কাজী শাহরুল হাসানকে। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবিদুর রহমান শিকদার ও চেয়ারম্যান কাজী শাহরুল হাসানকে যোগদানের তারিখ থেকে 3 বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। চিঠিতে ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী আবিদুর রহমান শিকদারকে নিয়োগের বিষয়ে পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য ব্যাংকের পর্ষদ চেয়ারম্যানকে অনুরোধ করা হয়েছে।
দেশে কর্মসংস্থান সৃষ্টি এবং কুটির, মাইক্রো, ক্ষুদ্র, মাঝারি উদ্যোগ সিএমএসএমই খাতের বিকাশে 5,000 কোটি টাকার আবর্তনশীল চলতি মূলধন পুনরর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, তহবিল থেকে উদ্যোক্তারা সর্বোচ্চ 9% সুদ বা মুনাফায় ঋণ ও বিনিয়োগ সুবিধা পাবেন। আর অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংককে 4% হারে তা পরিশোধ করবে। বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তারল্য থেকে গঠিত এই তহবিলের আকার 5,000 কোটি টাকা, যা আবর্তনশীল ভিত্তিতে পরিচালিত হবে এবং সার্কুলার জারির তারিখ থেকে 3 বছর পর্যন্ত কার্যকর থাকবে। গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.42%, যা 2025 সালের ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। ফলে সীমিত ও মধ্যবিত্ত পরিবারের খরচের চাপ আরেক দফা বাড়ল। 2 দফা জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। উচ্চ মূল্যস্ফীতির লাগাম টানতে সরবরাহ ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ানোর পরামর্শ সংশ্লিষ্টদের। আরাফাত ইসলামের রিপোর্ট। বৈশ্বিক অস্থিরতার কারণে গত এপ্রিল ও মে মাসে 2 দফা জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার। এর প্রভাবে গত 16 মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে গেল মে মাসে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর তথ্য বলছে, গত মে মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে 9.42%। খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.6%, আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে হয়েছে 9.71%। সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাবে খাদ্য ও খাদ্য বহির্ভূত উভয় খাতেই পণ্যের দাম বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে ভোক্তার পকেটে। বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের উপর জীবনযাত্রার চাপ আরও বেড়েছে। আগের যেমন চলতে হবে এখন একটু সেইভাবে চালাতে হবে, মানে কষ্ট একটু অবশ্যই তো হবে, সব জিনিসের দাম যেহেতু বাড়তি। আমরা গরিব মানুষ, ভাতে ভাত মাছে বাঙালি, কিন্তু এগুলো যদি একটু মনে করেন থাকে, আমরা মনে একটু স্বস্তিতে আছি। এখানে আমাদের সরকারের কাছে একটাই করা আছে যে উনি আসছে, উনি জানি এগুলোর একটু ফোকাস দেয় এরিয়ায়। এখন আমাদের তো একটা নির্দিষ্ট স্যালারি আছে, এটা যেমন কাঁচামাল ধাপে ধাপে দাম বাড়ে, কমার তো আর নাম নাই, আর যেটা বাড়ে তো বাড়ে। আর আমাদের বেতন তো আর বাড়ে না, ওই বাঁচতে হলে এইভাবে কিনতে হয়, এভাবে খেতে হয়, এভাবে মেনটেন করতে হয়। অর্থনীতিবিদদের মতে, বর্তমান মূল্যস্ফীতির পেছনে একাধিক কারণ একসঙ্গে কাজ করছে। জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সম্প্রতি বাড়ানো হয়েছে বিদ্যুতের দামও। ফলে শিল্প, কৃষি, পরিবহন ও সেবা খাতের উৎপাদন ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। ডিমান্ড পড়ে যাওয়ায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো তাদের আউটপুট কমিয়ে দিয়েছে, কারণ বিক্রি যদি না হয় তারা তো ওই পণ্য বানিয়ে সেটা তো তাদের জন্য বড় লসের কারণ হয়ে যাবে। সো এটা একটা ভিশাস সাইকেলে আটকে গিয়ে আমরা সাপ্লাই কনস্ট্রেইনে আছি। তার সাথে দ্বিতীয় বিষয় যেটা এপ্রিল মাস থেকে যুক্ত হয়েছে, সেটা হলো জ্বালানির মূল্য বৃদ্ধি। এজন্য ভোক্তার উপর ব্যয়ের চাপ কমাতে সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা সহ বাজার তদারকি বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। কন্টিনিউড ইনফ্লেশন চলছে, মধ্যবিত্ত কিন্তু জর্জরিত, এবং ওদের কিন্তু জীবনের যে ব্যয়, জীবনযাত্রার ব্যয়, সেটা বাড়তে যাচ্ছে। আরাফাত ইসলাম, দেশ টিভি, ঢাকা। মার্কিন সুদের হার বৃদ্ধির আশঙ্কা আবারও জোরালো হওয়ায় বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে। এর ফলে আগের দিনের বড় ধরনের লোকসানের ধারাও আরও সম্প্রসারিত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার স্পট মার্কেটে স্বর্ণের দাম 0.2% কমে প্রতি আউন্স 4,321.49 ডলারে নেমে এসেছে। এর আগের শুক্রবার দাম প্রায় 3% কমে 24 মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এদিকে বিশ্ববাজারে দাম কমায় দেশের বাজারে কমতে পারে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সূত্রে জানা গেছে, বিশ্ববাজারে দাম কমলে এর প্রভাব পড়ে দেশের বাজারেও, তাই যে কোনো সময় দেশের বাজারেও দাম কমানো হতে পারে। এর আগে সবশেষ গত 6 জুন সকালে স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। সেদিন ভরিতে মূল্যবান এই ধাতুর দাম 5,482 টাকা কমানো হয়। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ার কারণে আবারও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি $3 বেড়ে অপরিশোধিত জ্বালানি তেলের দাম দাঁড়িয়েছে 95.50 ডলারে। যুক্তরাষ্ট্রেও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিশ্লেষকদের আশঙ্কা, পুনরায় যুদ্ধ শুরু হলে আকাশচুম্বী হতে পারে তেলের দাম। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর থেকেই টালমাটাল আন্তর্জাতিক তেলের বাজার। যুদ্ধবিরতি ও আলোচনা চলমান থাকায় কিছুটা স্থবির হয়ে পড়ে তেলের দাম। তবে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বেড়েছে তেলের দাম।
সোমবার আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম 2.6% বেড়ে প্রতি ব্যারেল $95.50 পৌঁছায়। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে অপরিশোধিত তেলের দাম 2.5% বেড়ে প্রতি ব্যারেল $92.75 দাঁড়িয়েছে। বড় পরিসরে যুদ্ধ শুরুর আশঙ্কায় হরমুজ প্রণালী দিয়ে অপরিশোধিত তেল প্রবাহ শুরু হওয়ার আশা কমে গেছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আবারও সংঘাত শুরু হলে বিশ্বে জ্বালানি সরবরাহ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তেল রপ্তানিকারক অঞ্চলগুলোতে অস্থিরতা শুরু হলে এর সরাসরি প্রভাব পড়বে আন্তর্জাতিক বাজারে। এ অবস্থায় আরও বাড়তে পারে তেলের দাম। এপ্রিলে যুদ্ধবিরতি চুক্তির পর জ্বালানি তেলের দাম বেশ কয়েকবার ওঠানামা করেছে, তবে গেল এক সপ্তাহ ধরে ব্যারেল প্রতি দাম প্রায় $95 কাছাকাছি ছিল। এপ্রিলে যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতিতে সম্মত হলেও এখন তা অচল অবস্থায়। চলমান সংকটের মধ্যে রোববার 4 মাসের মধ্যে চতুর্থবারের মতো তেলের দাম বাড়িয়েছে ওপেক। বিশ্লেষকরা বলছেন বাজারে এ সিদ্ধান্তের প্রভাব তেমন পড়বে না, কেননা ওপেকের সদস্যরা তাদের উৎপাদনের লক্ষ্য পূরণ করতে পারছে না। এর কারণ হিসেবে দেখা হচ্ছে হরমুজ প্রণালীতে অবরোধ ও জ্বালানি অবকাঠামোর ক্ষয়ক্ষতি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এবার দেখে নেব দিন শেষে পুঁজিবাজারের লেনদেন পরিস্থিতি। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিএসসি সূচক 33 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 5482 পয়েন্টে। এছাড়া আজ ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 102টির, কমেছে 247টির, অপরিবর্তিত রয়েছে 44টি দর। লেনদেন হয়েছে 1072 কোটি 46 লাখ টাকা। গত কার্যদিবসের তুলনায় প্রায় 450 কোটি টাকারও বেশি লেনদেন কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপ গেইনারের তালিকায় প্রথম অবস্থানে ছিল আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, দ্বিতীয় অবস্থানে ছিল সেনা ইন্স্যুরেন্স পিএলসি, তৃতীয় অবস্থানে ছিল সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড। এছাড়া টপ লুজারের তালিকায় আজ প্রথম অবস্থানে ছিল এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড, দ্বিতীয় অবস্থানে পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, তৃতীয় অবস্থানে ছিল নাই অ্যালুমিনিয়াম কম্পোসাইট প্যানেল পিএলসি। আমরা যদি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ দেখি সেক্ষেত্রে সার্বিক সূচক 84 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 15,314 পয়েন্টে। এছাড়া আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে 78টির, কমেছে 134টির, অপরিবর্তিত ছিল 26টির দর। লেনদেন হয়েছে 43 কোটি 38 লাখ টাকা। টাকার সঙ্গে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিনিময় হারে দেখা যাচ্ছে আজ ইউএস ডলার কিনতে খরচ হয়েছে 123 টাকা 25 পয়সা, বিক্রি হয়েছে 122 টাকা 25 পয়সায়। পাউন্ডের ক্রয় মূল্য ছিল 168 টাকা 71 পয়সা, বিক্রি হয়েছে 161 টাকা 63 পয়সায়। ইউরোর ক্রয় মূল্য ছিল 146 টাকা 96 পয়সা, বিক্রি হয়েছে 142 টাকা 37 পয়সায়। এছাড়া জাপানি ইয়েনের কিনতে খরচ হয়েছে 79 টাকা, বিক্রি হয়েছে 72 পয়সায়। সৌদি রিয়াল কিনতে খরচ হয়েছে 33 টাকা 22 পয়সা, বিক্রি হয়েছে 32 টাকা 45 পয়সায়। মালয়েশিয়ান রিঙ্গিতের আজ ক্রয় মূল্য ছিল 30 টাকা 76 পয়সা, বিক্রি হয়েছে 29 টাকা 87 পয়সায়। এছাড়া সিঙ্গাপুরি ডলার আজ কিনতে খরচ হয়েছে 98 টাকা 84 পয়সা, বিক্রি হয়েছে 94 টাকা 32 পয়সায়। ইন্ডিয়ান রুপির ক্রয় মূল্য ছিল 1 টাকা 37 পয়সা, বিক্রি হয়েছে 1 টাকা 21 পয়সায়। চাইনিজ ইয়েন কিনতে খরচ হয়েছে 19 টাকা 96 পয়সা, বিক্রি হয়েছে 17 টাকা 96 পয়সায়। এবার দেখে নেব চাকরির খবর। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিস গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিস প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড। প্রতিষ্ঠানটি সিনিয়র ফোরম্যান পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 7 জুন থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 25 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটি ডাইরেক্ট সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে। 7 জুন থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে 22 জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদে। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। দেশ টিভির সঙ্গেই থাকুন।